ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। এতে ক্যান্সার হয়। তুমি কি আমায় ভালোবাসো? দূর বোকা ছেলে, ভালোবাসার তুই কি বুঝিস রে? এখনো মাধ্যমিকের রেজাল্ট বেরোলো না। ও মা, বুঝবো না কেন? আমার কোচিনে অনেক গার্লফ্রেন্ড ছিল জানো, তবে হ্যাঁ, তারা কেউই টেকেনি। ও বাবা, ছেলের পেটে পেটে এত! তা কিরকম গার্লফ্রেন্ড ছিল শুনি? এই নববর্ষে থার্ড আই আর্ট অ্যান্ড এন্টারটেনমেন্টের উপস্থাপনা অডিও স্টোরি অচেনা বসন্ত। এর আগে আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা গল্প ছুটি, অতিথি, মাল্যদান এবং ওনার প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করে রবিগ্রহণ। প্রথমবার আমরা একটি মৌলিক গল্প নিয়ে হাজির হয়েছি আপনাদের কাছে। গল্পটি লিখেছেন এবং পরিচালনা করেছেন সুমন পাল। শুরু হচ্ছে অচেনা বসন্ত। দুদিন আগে মাধ্যমিক পরীক্ষা শেষ হয়েছে দীপাংশুর। ইচ্ছা, সে তার বন্ধুদের সাথে কলকাতার বিভিন্ন জায়গা বাইক নিয়ে এক্সপ্লোর করবে। সবে সবে রোহনের বাইকে হাতটা সেট হয়েছে তার। এতদিন বাড়িতে কেউ জানতো না। এবার তার প্ল্যান, পরীক্ষা শেষ, বন্ধুরা মিলে এদিক ওদিক বাইক নিয়ে ঘুরে বেড়াবে। সেই সব ভাবনা ভাবতে ভাবতে ঘুমিয়ে পড়ল দীপাংশু। পরের দিন সকালবেলা মায়ের ঝাঁকুনিতে হঠাৎ ঘুম ভেঙে গেল তার। মা বলল, কি রে, ওঠ, কত বেলা হয়ে গেল দেখ তো, তাড়াতাড়ি ওঠ, রেডি হয়ে মাসির বাড়ি যেতে হবে তো। মাসির বাড়ি? মাসির বাড়ি মানে? প্লিজ মা, আমার প্ল্যান আছে, আমি মাসির বাড়িটারি এখন যেতে পারবো না। মেশোর ছানি অপারেশন হয়েছে, মেশোকে দেখে আয়, আর দিদির সাথেও দেখা করে আসবি। দিদির কাছে তো ভাইফোঁটায় গেলি না পরীক্ষার জন্য, যা গিফট রেখে দিয়েছে মনে হয়, সেই গিফটটাও নিয়ে আসবি। খালি হাতে যাবি না, দিদির জন্য ভালো কিছু উপহার নিয়ে যাবি। আর মাসির বাড়ি ঢোকার সময় স্টেশন থেকে নেমে যে পঞ্চানন মিষ্টান্ন ভাণ্ডার আছে, সেখান থেকে কিন্তু ভালো সন্দেশ নিয়ে যাবি। মা মা, আমার সোনা মা এরকম করে না, দেখো আমি রোহানদের সাথে অলরেডি প্ল্যান করে রেখেছি, একটু ঘুরতে যাব। কতদিন ঘুরতে যাইনি, পরীক্ষার এত এত প্রেশার হ্যান্ডেল করলাম। মাসির বাড়ি তোমরা চলে যাও না, আমি একটু ঘুরতে যাই, এই কদিনের জন্য একটু নিজের মতো থাকি প্লিজ। মা মুখ ঘুরিয়ে উঠে পড়ল দেখে দীপাংশু বলল, আচ্ছা ঠিক আছে ঠিক আছে, অত রাগ করে থেকো না, আমরা কিছুদিন একটু ঘুরে নিই। এই ধরো 1-2 সপ্তাহ পর মাসির বাড়ি যাই। আর মেশো তো এখন ঠিকঠাকই আছে তাই না? ফোনে তো তোমার সাথে কথা হচ্ছেই। রোহানদের সাথে ঘুরতে যাবি মানে? ওই যে ছেলেটা বাইক নিয়ে তোকে ডাকতে আসে? না, একদম না, বাইক নিয়ে একদম যেতে হবে না। তুই মাসির বাড়ি যাবি, মাসির সাথে আমার সব কথা হয়ে গেছে। তাড়াতাড়ি খেয়ে দিয়ে রেডি হয়ে নাও তো, 2টোর সময় ট্রেন আছে, ট্রেন ধরে সোজা মাসির বাড়ি চলে যাবে। আমার কথাই কিন্তু শেষ কথাই বলে দিলাম। এই বলে মা ঘর থেকে বেরিয়ে গেল। দীপাংশুরও মনটা খারাপ হয়ে গেল। সে সঙ্গে সঙ্গে তাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জানিয়ে দিল, আই অ্যাম এক্সট্রিমলি সরি গাইজ, আই অ্যাম আউট। ইচ্ছা না থাকা সত্ত্বেও তাড়াতাড়ি ব্যাগ গুছিয়ে স্নান করে আর অনেকটা মনে নিরাশা নিয়ে বেরিয়ে পড়ল মাসির বাড়ির উদ্দেশ্যে। দীপাংশুর পুরো নাম দীপাংশু রয়চৌধুরী। বাবা একটা নাম করা অফিসের ম্যানেজার আর মা হোম মেকার। ওর মাসির বাড়ি হালি শহরে। হালি শহর জায়গাটা একটু মফস্বলের মতো, কিন্তু তার প্রাকৃতিক সৌন্দর্য অনেক। এই সব বুঝেই মা তাকে বাড়ি থেকে পাঠালো মাসির বাড়ির উদ্দেশ্যে। সেই কোন ছোটবেলায় মাসির বাড়ি গিয়েছিল দীপাংশু, ঠিকঠাক করে তাদের কথাও মনে নেই তার। তবে দিদিকে ভালোই মনে আছে, কারণ দিদি প্রতি বছর নিয়ম করে রাখি ও ভাইফোঁটায় কলকাতায় আসে। তখন 2-1 দিন দীপাংশুদের বাড়িতে থেকেও যায়। সেই দিদির সাথে তার খুনসুটি বেশ ভালোই। দীপাংশুর মাসির মেয়ে সোনালি, ওর থেকে 5 বছরের বড়, কিন্তু দীপাংশু এখন তার মাথায় মাথায়। প্রথমবার একা একা মাসির বাড়ি যাচ্ছে,
তাই একটু অসুবিধাই হচ্ছে দীপাংশুর। দিদিকে ফোন করে নিতে বলেছিল মা, তাই দিদিকে ফোন করলো সে। হ্যালো, এই দিদি, এই শোন না, বলছি আমি ট্রেনে রয়েছি। হ্যাঁ হ্যাঁ, হ্যালো, হ্যাঁ এই জাস্ট বেলঘড়িয়া ক্রস করলাম, বুঝলি? বলছি আমাকে তোদের বাড়ির লাইভ লোকেশনটা একটু পাঠা না। ওমা ভাই, তুই সত্যি আসছিস? আমি তো ভাবতেই পারছি না তুই কত বছর বাদে আবার আমাদের বাড়িতে আসছিস। তাড়াতাড়ি আয়, আমরা সবাই তোর জন্য অপেক্ষা করে আছি। আর শোন না, লাইভ লোকেশনের কোনো দরকার নেই রে। তুই স্টেশনে নেমে একটা টোটো ধরে নিস আর বলিস যে মালিপাড়ায় নামবি। মালিপাড়ায় নেমেই জাস্ট 3টে গলির পরেই তো আমাদের বাড়ি। আর শোন, আমি তোর জন্য গলির মুখেই দাঁড়িয়ে থাকবো, তুই একদম চিন্তা করিস না। তাড়াতাড়ি আয়। না না, এত আনন্দ পেতে হবে না। আমি শুধু আজকের দিনটাই থাকবো, কালকে সকালবেলাই কলকাতা ব্যাক করব। শুধু মা জোর করলো, সেই কারণেই আমার আশা। আর সত্যি কথা বলতে, তোদের ওখানে অ্যাডজাস্ট করতে আমার একটু অসুবিধাই হবে, বুঝলি তো? কারণ একে তো গ্রাম, তার উপর অলিগলি আমি ঠিক চিনতেও পারি না। আর সত্যি কথা বলতে আমি এত কাউকে জিজ্ঞাসাও করতে পারি না। তুই লাইভ লোকেশনটা একটু পাঠিয়ে দে না, আমি ঠিক চলে যাব, সিম্পল। কোথায় কোথায় আছিস বললি তুই? বেলঘড়িয়া ক্রস করছিস না? শোন, পরের স্টেশন আগরপাড়া। তুই ওখানে নেমে ওখান থেকেই সোজা বাড়ি চলে যা। তোর আর এখানে আসার কোনো প্রয়োজন নেই। এই বলে ফোন রেখে দিল সোনালি। দীপাংশুও বিরক্ত হয়ে ফোনটা রেখে দিল এবং কিছুক্ষণ পর মনে পড়ে গেল মায়ের বলা কথাগুলো। দিদির জন্য গিফট নেওয়া হয়নি, আর পঞ্চানন মিষ্টান্ন ভাণ্ডারটা যে কোথায় সেটাও ওর জানা নেই। তাই ম্যাপ খুলে দোকানটা খোঁজ করার চেষ্টা করলো সে, কিন্তু এরকম কোনো দোকান সে স্টেশনের আশেপাশে দেখতে পেল না। ঠিক তখনই ও ভাই, চেপে বসো। বলে 3 জনের সিটে জোর করে 4 জন বসল। রাগে দীপাংশুর মুখটা লাল হয়ে উঠল। প্রায় 1 ঘন্টা পর দীপাংশু হালিশহর স্টেশনে নামল। 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে বাইরে এসে সবাইকে জিজ্ঞেস করতে লাগলো পঞ্চানন মিষ্টান্ন ভাণ্ডারের কথা। কিছুক্ষণ পর মিষ্টির দোকানটা খুঁজে পেল সে এবং সেখান থেকে 100 টাকার সন্দেশ কিনল। অনলাইন পেমেন্ট করতে গেল, কিন্তু দোকানে কোনো রকম অনলাইন সুবিধা না থাকায় বিরক্ত হয়ে তাকে ক্যাশ পেমেন্ট করতে হলো। এদিকে দিদির গিফটের কথা সে বেমালুম ভুলে গিয়েছে। দীপাংশুর মনে এখন বিরক্তি, রাগ ও কষ্ট একসাথে নাড়া দিয়ে উঠছে। এদিকে বন্ধুরাও তাকে বারবার ফোন করে যাচ্ছে, আর দীপাংশু দিদিকে ফোন করছে, কিন্তু দিদিও কন্টিনিউয়াস ফোনটা কেটে দিচ্ছে। আর মাসিমণির নাম্বারও দীপাংশুর ফোনে সেভ নেই, মাকেও ফোনে পাচ্ছে না। সব মিলিয়ে একটা বিরক্তিকর সিচুয়েশনে পড়ে গিয়েছে সে। ঠিক তখনই অ্যানাউন্সমেন্ট হলো ডাউন ট্রেন দাঁড়িয়ে রয়েছে প্ল্যাটফর্ম নাম্বার 2-তে। ওর খুব ইচ্ছে জাগলো ট্রেনটা ধরে এক্ষুনি বাড়ি চলে যেতে। ও কাকু, এই মালিপাড়ার গাড়ি কোথা দিয়ে পাবো গো? পাশে দাঁড়িয়ে থাকা একটা ফল বিক্রেতাকে জিজ্ঞেস করলো দীপাংশু। মালিপাড়ার গাড়ি পাবো? ও যে সামনে চলে যান, লাইন ক্রস করে ওখান থেকে টোটো যায়। তা কিছু ফল নেবেন বাবু? টাটকা ফল। মালিপাড়ায় কার বাড়ি যাবেন বাবু? নো থ্যাঙ্কস, আমার কিছু লাগবে না। এই বলে হন্তদন্ত করে লাইন ক্রস করলো দীপাংশু। অনেক জিজ্ঞেস করে একটা টোটোতে উঠে বসলো সে। টোটোতে বসে দিদিকে SMS করলো। দিদি, প্লিজ পিক আপ দ্য কল। আমি টোটোতে অন দ্য ওয়ে আছি। ঠিক এমন সময় তার পাশে একটি মেয়ে এসে বসলেন। মিষ্টি পারফিউমের গন্ধে চোখ না চাইতেও দীপাংশু তাকালো তার দিকে। সাদা সালোয়ার, উজ্জ্বল বর্ণ, কিন্তু গরমের জন্য মুখে ওড়না দিয়ে পুরো মুখটা ঢাকা, সেজন্য মুখটা ভালো করে দেখা গেল না। কিন্তু তার গন্ধটা দীপাংশুর মনে খুব সুন্দর একটা অনুভূতি জোগাতে থাকে। মিষ্টি পারফিউমের গন্ধ এবং রাস্তার প্রাকৃতিক সৌন্দর্য দেখে রাগে লাল হয়ে যাওয়া মুখটা কিছুটা স্বাভাবিক হলো তার। ঠিক 10 মিনিট পর মালিপাড়ায় নামিয়ে দিল দীপাংশুকে। দীপাংশু সেই মেয়েটির দিকে ভ্যাবলার মতন তাকিয়ে রইল, আর মেয়েটি এক নজর দেখে
সোজা বেরিয়ে গেল। দীপাংশু দিদিকে দেখতে না পেয়ে একা হাঁটা লাগালো 3 নাম্বার গলির দিকে। একটু এগোতেই দেখলো একটা বাড়ির সামনে তার মাসি দাঁড়িয়ে। মাসি ছুটে এসে জড়িয়ে ধরল তাকে। ও মা, কত বড় হয়ে গেছিস রে তুই। আয় বাবা, আয়, ভিতরে আয়, বাইরে দাঁড়িয়ে থাকতে হবে না। কত জার্নি করে এসেছিস। সেই তখন থেকে বলছি মেয়েটাকে তোকে ফোনটা করতে, মেয়েটা রাগ করে তোর ফোনটাই ধরছে না। আর দেখ না বাবা, আমাকেও ফোনটা করতে দিচ্ছিল না। দে দেখি বাবা, ব্যাগটা দে। মাসি ওর ব্যাগটা জোর করে নিয়ে নিল। একটা সরু গলির ভেতর দিয়ে যেতে হয় মাসির বাড়ি। সেই কোন ছোটবেলায় এসেছিল সে, ঠিকঠাক মনেও নেই তার। টালির চালের ঘর, ঘরে ঢুকতে দেখলো ছোট্ট একটা রান্নাঘর এবং তার 2 ধারে রয়েছে 2টো ঘর। একটা ঘরে মেশো শুয়ে রয়েছে, কালো চশমা পরে। মেশোকে দেখে দীপাংশু জিজ্ঞেস করলো, মেশো, কেমন আছো গো এখন? বিছানায় বসে থাকা মেশো হাত তুলে আস্তে আস্তে মাথা নাড়ল। হবে অপারেশন হয়েছে তো, ডাক্তার কথা বলতে বারণ করেছে, তাই হাত তুলে বোঝালো যে ঠিক আছে। তুই আয় দেখি বাবা, আয়, বস এখানে, একটু ঠান্ডা শরবত করে দিই, খা। হ্যাঁ রে বাবা, ভাত খাবি তো? না না মাসি, 4টে বেজে গেছে এখন, এখন আর কি ভাত খাবো। আর তাছাড়া আমি হেভি ব্রাঞ্চ করেই বেরিয়েছিলাম। তুমি বরং একটু কোল্ড ড্রিঙ্ক দাও উইথ আইস। আর সত্যি কথা বলতে খুব টায়ার্ড গো, এখন একটু ঘুমোবো। ওই রাত্রিবেলাটা থেকে কাল সকালেই বেরিয়ে চলে যাব। ও মা, সে কি কথা, কাল চলে যাবি কি রে? এই তো তোর মা বলল এখানে 2 দিন থাকবি, সব কিছু ঘুরে দেখবি। কত ঘোরার জায়গা আছে এখানে। রানী রাসমণির বাড়ি রয়েছে, রামপ্রসাদের ভিটে রয়েছে, মায়ের মন্দির রয়েছে, কত কিছু দেখার আছে। না না, 2 দিনে তোকে ছেড়ে দেয়া যাবে না। পাশের ঘর থেকে সোনালি এসে বলল, বাদ দাও তো মা, ও এখন শহুরে বাবু হয়েছে, ওর কি আর আমাদের গ্রামে থাকতে ভালো লাগবে? ওর এখন এসি চাই, ঘন্টায় ঘন্টায় ফ্রিজের কোল্ড ড্রিঙ্কস চাই, ভালো সুন্দর লোকেশন চাই, বন্ধুদের চাই। ওর আমাদের গ্রামে থাকতে ভালো লাগবে না। এই যা যা, তুই আজকেই বাড়ি চলে যা তো রে। দেখ দিদি, একই গরম থেকে এসেছি, তুই আর এক্সট্রা মাথা গরম করাস না। উফ, তোরা ঝগড়া থামা তো সোনালি। হ্যাঁ বাবা, তুই জামা কাপড় ছেড়ে হাত মুখ ধুয়ে নে, আমি তোকে একটু ঠান্ডা দইয়ের ঘোল করে দিচ্ছি। দইয়ের ঘোল কেন? কোল্ড ড্রিঙ্ক নেই কিছু, বা ফ্রিজের জল অন্তত? না রে, তোকে দইয়ের ঘোলই দেব, আর ওই ঠান্ডা ঘোল তোর মাথাতেই ঢালবো, যাতে তোর মাথাটা একটু ঠান্ডা হয়। আর আমার জন্য কি গিফট এনেছিস রে? মাসি কিন্তু বলে দিয়েছে তোকে গিফট নিয়ে আসতে। দে দেখি আমার গিফটটা দে। সোনালির মা হেসে রান্নাঘরে ঢুকে গেল। এই যা রে, একদম ভুলে গেছি তোর গিফটটা আনতে। ওহো, ও মাসি, এই মিষ্টি এনেছি। মা বলে দিয়েছিল পঞ্চানন মিষ্টির দোকানের থেকে সন্দেশ নিতে, এইখানটায় রাখলাম। এই শোন না, এই তোর গিফটটা না আমি সন্ধেবেলা দেবো, কেমন? এখানে কোনো মার্কেট থাকলে তোকে আমি নিয়ে যাব, তুই কি চাস আমাকে বলবি, আমি তোকে কিনে দেবো। মাসি দইয়ের ঘোল এনে দিল। তা বাবা, পরীক্ষা কেমন হলো? কি নিয়ে পড়বি? কিছু ঠিকঠাক করলি? ফার্স্ট ক্লাস। আরে এরপরে তো বাবা আমাকে বলছে বাইরে পাঠাবে, জানি না, এখনো কিছু ডিসাইড করিনি, দেখি কি হয়। জানিস, ইঞ্জিনিয়ারিং নিয়ে পড় বাবা, বুঝলি? তোর দিদিকেও তো কত বললাম, তবে আমাদের যা অবস্থা, কি করেই বা ও পড়তো বল। তবে যাই হোক, তুই বরং পড়, তবুও আমাদের বাড়ি থেকে একজন ইঞ্জিনিয়ার হবে। ও মা, বাদ দাও না এখন এসব কথা। ও কত দূর থেকে এসেছে বলো, এখন একটু ওকে রেস্ট নিতে দাও, তারপরে না হয় সন্ধেবেলা বসে ওর সাথে একটু গল্প করো। দিদির ঘরেই দীপাংশুর ঠাঁই হলো। চেঞ্জ করে নিয়ে ঘুমিয়ে পড়ল সে।
সন্ধেবেলা শাখ আর উলুর আওয়াজে দীপাংশুর ঘুম ভেঙে গেল, কিন্তু গাটা ম্যাজম্যাজ করায় সে পড়েই রইল বিছানার মধ্যে। তার আর উঠতে ইচ্ছে করছিল না। ঠিক এমন সময় মিষ্টি একটা গন্ধ তার নাকে এসে ঠেকল, এবং গন্ধটা যেন মনে হচ্ছে তার আশেপাশেই রয়েছে। দীপাংশু ঘুম থেকে উঠে বসল এবং বাইরে দিদির হাসির আওয়াজ শুনতে পেল। সে চোখ কাচলাতে কাচলাতে দিদি দিদি বলে বাইরে বেরিয়ে আসে। দেখে দিদি অন্য একটি মেয়ের সাথে দালানে বসে গল্প করছে। কি রাজপুত্র, ঘুম হলো? আয় আয়, এখানে আয়। এই দেখ, এটা আমার একদম ছোট্টবেলার বন্ধু ইন্দু। আর ইন্দু, এই দেখ, এটা আমার রাজপুত্র ভাই, আজই শহর থেকে এসেছে। দীপাংশু একটু ইতস্তত বোধ করল, এবং কি অদ্ভুতভাবে যে গন্ধটা আসছে সেটা তার এই দিদির বন্ধু অর্থাৎ ইন্দুর গা থেকে, এবং গন্ধটা তার খুব চেনা লাগছে। যেন যেন কোথাও না কোথাও সে আগেও এই গন্ধটা পেয়েছে মনে হচ্ছে। সেও হাই বলে একটু দূরে দাঁড়িয়ে থাকলো। ইন্দু দীপাংশুকে দেখে একটা মুচকি হাসি হাসল, আর তার চোখে একটা রহস্যময় ভাব। এই চোখ যেন দীপাংশুর খুব চেনা। দীপাংশু খুব ভাববার চেষ্টা করছে, কিন্তু জাস্ট ঘুম থেকে উঠল বলে তার হয়তো মাথাটা ঠিকঠাক কাজ করছে না। সোনালি, এই কি সেই তোর ভাই যে এবছর মাধ্যমিক দিল? ঠিক বলেছিস। কেমন দিয়েছে কে জানে, বলছে তো ফার্স্ট ক্লাস। ফার্স্ট ক্লাস বলছে যখন, তাহলে নিশ্চয়ই ভালোই হবে। কাকিমা, তোমার হাতের একটু মুড়ি মাখা করো না গো, সবাই খাই। এই ইন্দু, চল না, মুড়ি মাখা খেয়ে আমরা একটু স্টেশন মার্কেটের দিকে যাই। আমার ভাই না আমায় গিফট কিনে দেবে বলেছে। দীপাংশুর মাসি এক গামলা মুড়ি এনে ওদের সামনে রাখল। ওরা সকলে মিলে হাসি ঠাট্টায় মেতে উঠল। তারপর মুড়ি খেয়ে স্টেশন বাজারের উদ্দেশ্যে বেরিয়ে পড়ল। ইন্দুর স্কুটি আছে, সেই স্কুটিতে সোনালি আর দীপাংশু উঠে পড়ল। রাত্রের দিকে আবার এই এলাকায় নাকি টোটোর সংখ্যা কমে যায়, তাই স্কুটি করে যাওয়াই ভালো। ইন্দুর পেছনে বসলো সোনালি, আর শেষে বসলো দীপাংশু। দীপাংশু নাকে সে গন্ধটা যেন দীপাংশুকে পাগল করে দিতে থাকলো। দীপাংশুর বেশ অস্বস্তি বোধ হচ্ছিল, কিন্তু কিছু বলতেও পারছে না, আবার সেই গন্ধর প্রতি আকৃষ্ট হয়ে পড়ছে আস্তে আস্তে। স্টেশনের সামনের বাজারে এসে তারা অনেক দোকান ঘোরাঘুরি করে এবং দিদির জন্য একটা নেক ব্যান্ড কিনল। ইন্দু আবদার করলো ফুচকা খাওয়ার জন্য। তারপর ফুচকা ও আইসক্রিম খেয়ে তারা বাড়ি ফিরবে বলে ঠিক করে। হঠাৎ ইন্দু দীপাংশুকে বলল, তা ভাই, স্কুটি চালানো হয়? হ্যাঁ, না মানে হ্যাঁ পারি। তুই কি খেপেছিস ইন্দু? তোর স্কুটি তুই ওকে চালাতে দিস না। বাচ্চা ছেলে, এখনো নাক টিপলে দুধ বের হয়। চল তো, অনেক রাত হয়ে গেছে। বাচ্চা ছেলে বলছিস কি রে? আমাদের এই গ্রামের রাস্তায় একজন পুরুষ আমাদেরকে যদি সঙ্গে নিয়ে যায়, তাহলে তো আমরা সুরক্ষিত মনে করব, তাই না? এই বলে তারা দুজন হো হো করে হেসে উঠল। দীপাংশু যেন ওদের মাঝখানে ঠিক মিশে গেছে, সেও হেসে উঠল। কিছুক্ষণ পর সোনালির বাড়ির সামনে দীপাংশু আর সোনালি ইন্দুর গাড়ি থেকে নামলো। ইন্দু, রাস্তাটা কিন্তু ফাঁকা, আর কেউ ডাকলে একদম সাড়া দিবি না। আর শোন, তাড়াতাড়ি বাড়ি যা, আর বাড়ি পৌঁছেই কিন্তু আমায় কল করিস। ওকে ওকে, চিন্তা করিস না। কাকিমাকে বলিস কাল দেখা করব, ঠিক আছে? টাটা। দীপাংশুর দিকে তাকিয়ে একটু হেসে ইন্দু বেরিয়ে গেল। দীপাংশু হাসি মুখে ইন্দুর দিকে তাকিয়ে থাকলো। সোনালি তাকে জোর করে টেনে নিয়ে গেল। বাড়িতে ঢুকে হাত পা ধুয়ে সবে খাটের উপর বসেছে, সঙ্গে সঙ্গে দিদির ফোন এলো ইন্দুর। এই দিদি, দিদি, আরে তোর ফোন এসেছে, ইন্দু কলিং। ধরে নে, ফোনটা ধর।
ধরে জেনে নে ও বাড়ি পৌঁছে গেছে কিনা, আর ওকে বলিস যে আমি বাথরুমে আছি। দীপাংশু ফোনটা রিসিভ করার সাথে সাথেই ফোনের ওপার থেকে ইন্দু বলে উঠল, হ্যাঁ সোনালি, আমি বাড়ি ঢুকে গেছি রে, বুঝলি? আর তোর ভাইটা কিন্তু বেশ কিউট দেখতে। না মানে দিদি একটু বাথরুমে গেছে, তাই ফোনটা আমাকে ধরতে বললো। ও ভাই, ভাই ফোন ধরেছো? কিছু মনে করলে না তো? কালকে আবার দেখা হবে, ঠিক আছে? এই বলে ফোন কাট করে দিল ইন্দু। ছোট থেকেই বয়েজ স্কুলে পড়েছে দীপাংশু, তাই এইভাবে প্রাণ খুলে কোনো মেয়ের থেকে প্রশংসা সে কোনোদিন পায়নি। ইন্দুর মুখ থেকে প্রশংসা শুনে সে একটু হাসল, তারপর চুল ঠিক করতে করতে ভাবল, ইন্দু তাকে কিউট বলল কেন? সে কি বাচ্চা ছেলে? দিদি আসার আগেই চট করে ইন্দুর নাম্বারটা নিজের ফোনে কপি করলো দীপাংশু। রুটি আর ডিমের ঝাল দিয়ে খাওয়া দাওয়া শেষ করে দিদির সাথে শুতে গেল সে। দিদি ঘুমিয়ে পড়েছে দেখে দীপাংশু ফোনে মেসেজ করলো ইন্দুকে। হ্যালো, আমি দীপাংশু, চিনতে পারলে? প্রায় 10 মিনিট হয়ে গেল, কোনো রিপ্লাই আসছে না। ভয় লাগতে থাকলো ওর, যদি ইন্দু দিদিকে এসএমএস করার কথা জানিয়ে দেয়। মেসেজটা বারবার দেখছে এবং ভয়ে গলা শুকিয়ে যাচ্ছে দীপাংশুর। চারিদিকের নিস্তব্ধতার মধ্যে ঝিঝি পোকার ডাক যেন আরো ভয়ানক লাগছে ওর কাছে। উত্তর না পেয়ে আবার মেসেজ করলো সে। সরি, গুড নাইট। তুমি প্লিজ দিদিকে কিছু বলো না, আমি কালই কলকাতা চলে যাব। এই সময় মেসেজ ঢুকলো ইন্দুর। আমার সাথে কথা না বললে আমি দিদিকে বলে দেব, আর যদি আমার সাথে কথা বলিস তাহলে বলবো না, প্রমিস। মেসেজটা পড়ে দীপাংশুর বেশ ভালো লাগলো। চোখের সমস্ত ঘুম আর মনের সমস্ত ভয় সব যেন এক মুহূর্তের মধ্যে কেটে গেল। ক্যান আই সে সামথিং? বল, তাতে আবার প্রশ্ন করার কি আছে? তোকে তো বললাম কথা বলতে। তোমার গন্ধটা না খুব সুন্দর গো, আর খুব চেনা লাগে। কি পারফিউম ইউজ করো তুমি? এই, ফাজলামো করছিস আমার সাথে? আমি কিন্তু তোর থেকে অনেক বড় হই। প্রায় রাত 2টো অবধি ইন্দু আর দীপাংশুর চ্যাট চলতে থাকে, কিন্তু ইন্দু কিছুতেই বলে না যে গন্ধটা দীপাংশুর কেন এতটা চেনা। সে পারফিউমের নামটাও বলে দেয়, কিন্তু গন্ধটার সাথে কিভাবে তার পরিচয় হয় সেটা সে বলে না। দীপাংশুরও তার সাথে কথা বলতে বেশ ভালো লাগে, কারণ কলকাতায় কোনো মানুষের সাথে সে এইভাবে মন খুলে কোনোদিন কথা বলেনি। অনেক রাত হয়েছে দেখে ইন্দু তাকে বকা দিয়ে ঘুমোতে বলল এবং কালকে দেখা হচ্ছে বলে ফোন রেখে দিল। খুব সুন্দর স্মৃতি নিয়ে দীপাংশু ঘুমোতে গেল। যে জায়গায় দীপাংশু আসতে চাইছিল না, সেখানে এসে ইন্দুর সাথে পরিচয় হয়ে তার যেন এই ভ্রমণ সার্থক হলো। পরের দিন সকালবেলা মুরগির ডাক আর দিদির চিৎকার শুনে ঘুম ভাঙল দীপাংশুর। এই ভাই, ভাই, এই ভাই, দেখ কটা বাজে, 7টা বেজে গেছে। ওঠ তাড়াতাড়ি, তুই তো আবার বাড়ি ফিরবি। তাড়াতাড়ি ওঠ, তোকে আবার রেডি করে দিই। বাড়ি কে ফিরবে? আমি বাড়ি ফিরবো না আজকে। আমি আজকে এখানেই থাকবো। কেন? মাসি তো বললো এখানে অনেক ঘোরার জায়গা আছে। আমি বাড়ি টাড়ি যাবো না আজকে, তুই যা তো এখন। ও তাই? তাই বুঝি? তা কি দেখবি আজকে? ঘোরার জায়গা না ইন্দুকে? এই কথাটা শুনে দীপাংশু তাড়াহুড়ো করে খাটের উপর উঠে বসল, আর সব রাতের কথা এক মুহূর্তের মধ্যে মনে পড়ে গেল তার। সে ভাবল, ইন্দু কি দিদিকে সবকিছু জানিয়ে দিয়েছে? সঙ্গে সঙ্গে সোনালির কাছে ছুটে গেল সে। এই দিদি, এই মাসিকে কিছু বলিস না প্লিজ। এই কেন, ইন্দুদি কিছু বলেছে নাকি তোকে? এই প্লিজ বল না। কি রে, চুপ করে আছিস কেন? বল না। কেন ইন্দু বলতে যাবে কেন আমায়? কাল তোদের হাসি আর চোখের চাউনি দেখেই আমি বুঝেছিলাম এমনি এমনি আমি তোর দিদি হইনি। আর আমার ইন্দু দেখতে এত সুন্দর যে আমাদের এলাকায়
8 থেকে 80 সবাই ওর প্রতি পাগল। তুই আর এর ব্যতিক্রম কেন হবি বল? এই দূর, তুই চুপ কর তো, এমন কোনো ব্যাপারই না। আরে এমনি কথা বলতে ভালো লাগে তাই কথা বলছিলাম, তুই সব ব্যাপারে ইন্টারফেয়ার করিস না তো। এই যা তো তুই, আমাকে আর একটু ঘুমোতে দে, তুই যা। সোনালি চলে গেলে দীপাংশু শুয়ে পড়ে। ঠিক 8টার সময় আবার সেই মিষ্টি পারফিউমের গন্ধে দীপাংশুর ঘুম ভাঙে। ঘুম থেকে উঠেই বুঝল বাইরে ইন্দু এসেছে। দীপাংশু সঙ্গে সঙ্গে এলোমেলো চুলগুলোকে ঠিক করে ইন্দুর সামনে এসে হাজির হয় এবং দাঁড়িয়ে একটা মুচকি হাসি হাসে। আজ খোলা চুলে বেশ সুন্দর লাগছিল ইন্দুকে। হাঁ করে দেখতে থাকলো দীপাংশু। বাবা ভাই, কি হলো রে তোর? এই তো বললি তুই আজকে উঠবি না, অনেক ঘুমোবি, তো এখন কি জন্য উঠে পড়লি? হিন্দুর জন্য? উফ, তুই চুপ কর তো। ছেলেটা কলকাতা থেকে এসেছে বলে তোরা দুজনে মিলে খুব পেছনে লাগছিস না। দেখবি ও কিন্তু কলকাতায় গিয়ে তোদের নামে খুব নিন্দে করবে। নিন্দে করলে করবে, আমাদের তাতে কিছু যায় আসে না। যে ভালোবাসার সে ভালোবাসবে, আর যে নিন্দে করার সে নিন্দেই করবে। আমরা খুব খারাপ, তাই তো ভাই? এই কথাটা যেন গভীর এক দাগ কেটে দিল দীপাংশুর মনে। এই একদিনের মধ্যে ইন্দুর প্রতি তার যেন একটা ভালো লাগা জন্মেছে, সেটা সে স্পষ্টভাবে বুঝতে পারল। ও কাকিমা, আজকে ভাই আর সোনালি আমাদের বাড়িতে দুপুরবেলা খাবে, মা বলে পাঠালো। এই শুনে মাসি মনে মনে বেশ খুশি হলো, কিন্তু একটু ইতস্তত হয়ে বলল, এসব আবার করার কি দরকার ছিল? ও আমাদের এখানেই খেত। আচ্ছা যাই হোক, দিদি যখন বলেছে আজকে দুজনেই থাক, তবে তোরা কিন্তু ওকে চারিদিকে একটু ঘুরিয়ে দেখিয়ে দিস। আমাদের এখানে কত কি দেখার জায়গা আছে। চিন্তা করো না কাকিমা, তোমার দিদির ছেলেকে আমি খাইয়ে দাইয়ে ভালো করে সব ঘুরিয়ে তারপর বাড়ি পাঠাবো, কেমন? এই বলে দীপাংশুর সাজিয়ে রাখা চুলগুলো আবার হাত দিয়ে ঘেঁটে দিল। ইন্দু স্কুটি নিয়ে বেরিয়ে গেল। যাওয়ার সময় আর চোখে তাকিয়ে গেল দীপাংশুর দিকে, আর সোনালীকে বলে গেল, দেরি করিস না, তাড়াতাড়ি চলে আসিস। যাক বাবা, আমাদের এখানে যা গরম, তোর খুব কষ্ট হচ্ছে না রে বাবা। যা, ইন্দুদের বাড়িতে যা। এই পাড়ায় একমাত্র ওদের বাড়িতেই এসি আছে, তাও একটা বেলা একটু আরামে থাকতে পারবি। যা, ভালো করে খাওয়া দাওয়া করিস। আমি তো তোকে কিছুই দিতে পারছি না। আর শোন বাবা, ইন্দু দিদির মা বাবাকে গিয়ে প্রণাম করবে, বুঝেছো? দীপাংশু মনে মনে খুবই খুশি, তাই ছটপট রেডি হয়ে গেল ইন্দুর বাড়িতে যাওয়ার জন্য। এত কিছুর মধ্যে মাকে ফোন করার কথা সে বেমালুম ভুলেই গেল। আর বন্ধুদের হোয়াটসঅ্যাপ গ্রুপ, সেটা এখন মিউট করা। শুনছেন অচেনা বসন্ত। যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা কিন্তু মিস করছেন। এরকমই আরও নতুন কাজ শোনার এবং দেখার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করুন আমাদের এই চ্যানেল এবং বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না কিন্তু। তাহলে বাকিটা শোনা যাক। সোনালী আর দীপাংশু দুজনে রেডি হয়ে বেরোতে যাবে, ঠিক সেই সময় দীপাংশু বলল, এই দিদি, এখানে কোনো ফুলের দোকান আছে? আরে মানে যেখানে ওই ফুলের বুকে টাইপের কিছু একটা পাওয়া যাবে, সেরকম দোকান? আছে, স্টেশনের দিকে আছে এমনি একটা ফুলের দোকান। কেন বলতো, তুই কি করবি? আরে বাবা, নিমন্ত্রণ খেতে যাচ্ছি, একটা সুন্দর দেখে ফুলের বুকে নিয়ে যাব, এটাই তো সৌজন্যবোধ। বাবা, এলো আমার সৌজন্যের মাস্টার। আমাদের এখানে এসব কেউ নিয়ে টিয়ে যায় না। ও যেমন মাঝে মাঝে আমার বাড়িতে আসে খেতে, আমিও ঠিক তেমনি ওর বাড়ি মাঝে মাঝে যাই খেতে। এটা আমাদের এখানকার রীতি বলতে পারিস। চল তুই। আর ভাই, এই দেখ, আমি না তোর দেওয়া গিফটটা নিয়েছি, ওদেরকে দেখাবো। এই বলে টেনে নিয়ে চলে গেল ইন্দুর বাড়িতে। ইন্দুদের বাড়িতে পৌঁছে দীপাংশু হকচকিয়ে গেল। এত সুন্দর ডিজাইন করা বাড়ি সে কলকাতার বুকে তো কোনোদিন দেখেনি। সামনে দুদিকে বাগান,
একটা তুলসী মঞ্চ, আর বাড়ির দেওয়ালে কি সুন্দর পাথরের কাজ করা। ভেতরে এসি, ঠান্ডা মেঝে, ফ্রেশ অক্সিজেন। সত্যি এগুলো কখনো সে কলকাতায় পাওয়ার আশা করে না। দীপাংশুর শরীরের সাথে সাথে মনটাও যেন ঠান্ডা হয়ে গেল। বাড়িতে ঢুকেই দেখল দিদি ইন্দুর মা বাবাকে প্রণাম করছে। সেই দেখে দীপাংশুও সেটা কপি করল। প্রথমেই চলে এলো ঠান্ডা আমপানার শরবত, তারপর এলো লুচি সঙ্গে ছোলার ডাল। ফাটাফাটি, ভেরি ডেলিশিয়াস দিদি। ভালো করে খাও। আমার ঘরটায় ওকে নিয়ে যা সোনালি, ওই ঘরটাতেই এসি আছে। তোরা বস, আমি খাবারটা রেডি করে নিয়েই যাচ্ছি। এই দিদি, এই আমরা কোথায় ঘুরতে যাব? তোর বন্ধু যাবে তো আমাদের সাথে? হালি শহরে যে কটা দেখার জায়গা আছে সব কটাই তোকে ঘোরাবো, তুই এটা নিয়ে ভাবিস না। আর ইন্দুর গাড়ি করেই তো যাব আমরা। ইন্দু যাবে না মানে? খাওয়া দাওয়াটা হয়ে যাক, তারপর আমরা বেরোবো। এমন সময় ইন্দু ঘরে এলো। কি কলকাতার ভাই, সব ঠিক আছে? কাল রাত্রে ভালো ঘুম হয়েছিল? চোখ মুখের অঙ্গভঙ্গি দেখে দীপাংশুর কাশি ধরে গেল এবং কাশতে কাশতে বলল, হ্যাঁ, ভালোই ঘুমিয়েছি। বেশ বেশ, আজকে কিন্তু ভালো করে খেতে হবে। সব রান্না আমি করেছি, কলকাতায় এরকম রান্না হয় না। তুমিও কলকাতায় চলো না আমাদের সাথে, আমার মা তোমাকে এইরকমই টেস্টি টেস্টি খাবার বানিয়ে খাওয়াবে। ইন্দু দীপাংশুকে আর সোনালীকে তাদের বাড়ির ছাদ, বাড়ির উঠোন, তাদের অন্যান্য ঘরগুলো এবং তাদের বাড়ির ঠাকুরঘর সব দেখিয়ে এসির হাওয়ায় বসে লুডোর বোর্ডটা খুলল। বাবা, কাগজের লুডো? আমি তো এর আগে দেখিনি কখনো, শুধু মোবাইলে গেম খেলেছি। এই চলো চলো খেলি খেলি। মশাই, তোমাদের জেনারেশন আর কি পেল? সবই তো ডিজিটাল, ভালোবাসাটাও ডিজিটাল। তবে কাছে থেকে যে ভালোবাসা, তার মর্যাদা কিন্তু আলাদা। যাই হোক, চলো তুমি লাল গুটি নাও, আমি নীল, আর সোনালি তুই সবুজ নে। ওরা লুডো খেললো, গল্প করলো। তারপরেই ইন্দুর মায়ের ডাক এলো। এই তোরা খেতে আয়। তারা সকলে মিলে খাবার জায়গায় উপস্থিত হলো। দীপাংশু খাবারের আয়োজন দেখে অবাক। ভাত, শুক্তো, শাক ভাজা, ডাল, ফিশ ফ্রাই, মটন কষা, চাটনি, পাঁপড়, দই, রসগোল্লা, পান্তুয়া, আইসক্রিম। উফ, এ যেন বিয়েবাড়ির মেনু। এই দিদি, এই এত খাবার তো আমি খেতে পারবো না, আমি তো ডায়েটে আছি। ধুর, গুলি মারতো তোর ডায়েটের। যা পাচ্ছিস সব খেয়ে নে। কি সুন্দর হাতের রান্না, কে বানিয়েছে দেখতে হবে তো। আমাদের ইন্দুরানী। সব খেতে হবে কিন্তু, না খেলে কিন্তু আজকে রাতে আর ঠিকঠাক ঘুম হবে না। দীপাংশু বুঝতে পারল ইন্দু ইঙ্গিতে রাতে ওদের চ্যাট করার কথা বোঝাতে চাইছে। আচ্ছা আচ্ছা, খাচ্ছি 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 খাচ্ছি, তবে এর থেকে বেশি কিন্তু আমি খেতে পারবো না। আর আর কিন্তু কিছু নেব না, এই যা আছে এটাই খাবো। এই দিদি, তুই আমাকে প্লিজ একটু হেল্প করিস কিন্তু। সে ইন্দুর দিকে স্থির দৃষ্টিতে তাকিয়ে বলল, খুব সুন্দর লাগছে কিন্তু। না মানে ওই খাবারগুলো খুব সুন্দর লাগছে দেখতে, খুব সুন্দর গন্ধ বেরোচ্ছে। ওটাই বলছিলাম আর কি। সব খাওয়া দাওয়া শেষ করে ইন্দুর স্কুটি করে তারা ঘুরতে বেরোলো। দুটো জায়গা দেখে রানী রাসমণির ঘাটের পাড়ে এসে বসলো ওরা। এই গরমের দিনে গঙ্গার পাড়ের হাওয়া যেন অমৃত। দীপাংশু বসলো সোনালি আর ইন্দুর ঠিক মাঝখানে। এই শোন না, তোরা দুজন একটু এখানে বস, আমি একটু ওখান থেকে গিয়ে আমড়া মাখা নিয়ে আসি। হ্যাঁ, এই বলে ইন্দু আর দীপাংশুকে একা রেখে সোনালি একটু উপরের দিকে গেল। বলছি, কাল রাত্রে তুমি রাগ করনি তো? রাগ করবো কেন? তুই আমাদের এখানে ঘুরতে এসেছিস, দুদিন থাকবি, তোর আপ্যায়ন করবো না? না মানে দেখো, তোমার সাথে কথা বলতে আমার ভালো লাগে, আর তোমার গায়ের গন্ধে না আমি যেন পাগল হয়ে যাই। সবই ঠিক আছে,
কিন্তু তুই অনেক ছোট, সামনে কিন্তু তোর উচ্চ মাধ্যমিক, তোকে ভালো করে পড়াশোনা করতে হবে, ইঞ্জিনিয়ার হতে হবে তোকে। হ্যাঁ, সে তো করবই। বলছি, তুমি থাকবে তো আমার সাথে? না মানে ওই দিদি যেরকম আমার সাথে যোগাযোগ রাখে, তুমিও রাখবে তো? ইন্দু হাসল। সে কোনো উত্তর দিল না। গুনগুন করতে করতে সোজা সূর্যাস্তের দিকে তাকিয়ে থাকলো। তুমি তাই, তুমি তাই গো, আমারও পরানো যাহা চায়। দীপাংশু সুযোগ বুঝে ইন্দুর হাতের ওপর আলতো আলতো করে কড়ি আঙ্গুলটা ঠেকাতে থাকে এবং ভয়ে ভয়ে হাতের উপর হাতটা রাখে। কিন্তু ইন্দু কোনো রকম ইতস্তত বোধ করল না। সেই দেখে সে মনে মনে শান্তি পেল। এমন সময় সোনালি আমরা মাখা নিয়ে চলে আসে এবং হঠাৎ করেই দীপাংশু উঠে দাঁড়ায়। এই দিদি, এই ওই দেখ তো ওই ছেলেগুলো ওই তোদের দিকে বারবার দেখছে। কে রে ওরা? চিনিস নাকি ওদের? কই, কোথায়? ও, ওরা তো রতন আর রবি। আরে সোনালি, চিনতে পারছিস না? সেই যে তাপস স্যারের কাছে পড়তো রে আমাদের সাথে। চ চ, অনেকদিন পর দেখা হলো, চ চ কথা বলে আসি। সোনালি ও ইন্দু ছুটে চলে গেল। কিরে রতন, কেমন আছিস? বিয়ে করে নিলি যে তাড়াতাড়ি, ডাকলিও না বল। ইন্দু আর সোনালি রতন ও রবির সাথে কি যেন গল্প করছে। সেই দেখে দীপাংশুর একটু হিংসেই হচ্ছে। ইন্দু শুধু তার, এটাই সে মনে মনে ভাবছে। অন্য কোনো পুরুষের সাথে তাকে দেখলে তার একটু রাগ হচ্ছে। দৌড়ে সোনালির কাছে গেল সে। তোমরা দুজনেই শুধু গল্প করো, আমি একাই সব দেখে নেব। ইন্দু, চল রে, ভাই রেগে যাচ্ছে। এই, আমরা এলাম রে, পরে কথা হবে। বাকি সময়টুকুতে আর আরেকটা জায়গা ঘুরে বাড়ি ফিরল দীপাংশু ও সোনালি। বাড়ি ফিরে এসে দীপাংশু যখন শুয়েছে তখন ফোনে মেসেজ আসে ইন্দুর। কি হলো? মুড অফ? জানি না, ওদের সঙ্গে গল্প করো, যাও। আমার কিছু দেখাই হলো না। পাগল একটা, বুঝেছি, রাগ হয়েছে। আরে ওরা আমাদের কোচিং এর ফ্রেন্ড ছিল। দীপাংশুর কোনো রিপ্লাই এলো না দেখে ইন্দু আবার মেসেজ করলো। আচ্ছা, কাল তোকে আমি ঘুরতে নিয়ে যাব, কেমন? তাও কোনো রিপ্লাই এলো না। আচ্ছা বাবা, শুধু তুই আর আমি, দিদি বাদ, ঠিক আছে? এইবার হ্যাপি? এই সত্যি বলছো? শুধু তুমি আর আমি? এই কখন যাব? আবার সেই 1-1.5 ঘন্টা কথাবার্তা বলে ঘুমোতে গেল দুজনে। পরের দিন সকালে সোনালির ফোন এলো ইন্দুর। এই রেডি থাকিস, যাচ্ছি একটু পর। এই ইন্দু, শোন না, আমি আজকে যেতে পারবো না রে। আমার শরীরটা একদম ভালো লাগছে না। পিরিয়ড স্টার্ট হয়েছে, খুব পেন হচ্ছে রে। তুই ভাইকে নিয়ে ঘুরে আয় প্লিজ। ও ঠিক আছে ঠিক আছে, চাপ নিও না বস, আমি যাচ্ছি। সোনালি ভাইকে ডাক দিয়ে বলল, এই ভাই, ইন্দু দিদি আসছে, তাড়াতাড়ি রেডি হয়ে নে রে। কিছুক্ষণ পরে ইন্দু ওদের বাড়িতে হাজির হয়। কাকিমা, তোমার শহরের ছেলেকে নিয়ে যাচ্ছি বাকি জায়গাগুলো ঘোরাতে। হ্যাঁ রে ইন্দু, ওকে নিয়ে যেতে পারবি তো? সোনালি তো আজকে আবার বের হতে পারবে না। যাই হোক, তুই সাবধানে নিয়ে যাস কিন্তু। আর শোন, দুপুরের আগে নিয়ে আসবি, খাওয়া দাওয়া করবি এখানে। দীপাংশু উঠে বসলো ইন্দুর স্কুটিতে এবং ইন্দুর কাঁধের উপর আলতো করে হাত দিল। ভালো করে ধরে বস, পড়ে যাবি। আমি কিন্তু খুব জোরে গাড়ি চালাই। ধুর, এ আর এমন কি জোরে? আরে দাও দাও, আমাকে দাও, দেখো দেখো আমি কেমন চালাই। আরে দাও না। ইন্দু দীপাংশুকে স্কুটিটা চালাতে দিল এবং দীপাংশুর পেছনে বসে পড়ল। ইন্দু যে কখন দীপাংশুকে জড়িয়ে ধরে ফেলেছে তা দীপাংশু বুঝতেও পারেনি। একটা ফাঁকা গঙ্গার ধারে গিয়ে দুজনে একসাথে বসলো। তুই সিগারেট খাস? না না, আমি খাই না, আমার বন্ধুরা খায়। না না, খাই না, বন্ধুরা খায়। আহ, বন্ধুরা খায় আর তুমি দেখো? সত্যি করে বল। হ্যাঁ, খেয়েছি, একবার দুবার খেয়েছি। যা তো, দোকানটা থেকে দুটো সিগারেট নিয়ে আয়, দুজনে মিলে খাই। এই না না, আমি খাবো না। এই, তুমি সিগারেট খাও জানতাম না তো।
এই দিদি জানে? তবে রে বাঁদর ছেলে, মারবো এক চাঁটি। দীপাংশু লাফিয়ে সিঁড়ি দিয়ে উঠে সিগারেটের দোকানে গিয়ে একটা সিগারেট কিনে আনলো। এই নাও তোমার সিগারেট, আমি কিন্তু খাবো না এসব। ইন্দু সিগারেটে একটা টান দিতেই খক খক করে কেসে উঠল। সঙ্গে সঙ্গে দীপাংশু সিগারেটটা ছুঁড়ে ফেলে দিল। খুব কাশি হচ্ছে দেখে ইন্দুর মাথাটা দীপাংশু তার কাঁধের ওপর নিয়ে এলো। ইন্দুও যেন একটুকু স্বস্তি ফিরে পেল। দীপাংশু ইন্দুর মাথায় হাত বোলাতে বোলাতে বলল, তুমি কি আমায় ভালোবাসো? দূর বোকা ছেলে, ভালোবাসার তুই কি বুঝিস রে? এখনো মাধ্যমিকের রেজাল্ট বেরোলো না। ও মা, বুঝবো না কেন? আমার কোচিনে অনেক গার্লফ্রেন্ড ছিল জানো, তবে হ্যাঁ, তারা কেউই টেকেনি। ও বাবা, ছেলের পেটে পেটে এত! তা কিরকম গার্লফ্রেন্ড ছিল শুনি? হ্যাঁ, ওই একসাথে পড়তাম, সেলফি টেলফি তুলতাম, মজা করতাম, শপিং, গল্প, আড্ডা, গিফট কিনে দিতাম, এই সবই আর কি। ইন্দু হো হো করে হেসে উঠল এবং হাসতে হাসতে পেটে হাত দিয়ে বলল, এরকম আমার গার্লফ্রেন্ড হয় বুঝি? এরকম তো আমি রোজই সবার থেকে পেতাম, চকলেটস, গিফটস, আর সবাই সুযোগ খুঁজতো আমার সঙ্গে ফটো তোলার জন্য। এখনো তোলে, এখনো আমাকে চকলেটস, গিফটস এসব দেয়। তাহলে তো আমি ওদের সবারই গার্লফ্রেন্ড হলাম, তাই না? না, তুমি শুধুমাত্র আমার, আর কারণ না, কারণ নয়। কথাটা বলে হঠাৎ ইন্দুর মুখটা কাছে টেনে এনে ঠোঁটে কিস করে ফেলল দীপাংশু। নিস্তব্ধ পরিবেশ, ইন্দু ভয়েতে হাঁপাচ্ছে, আর দীপাংশু হাঁ করে তাকিয়ে রয়েছে ইন্দুর দিকে। কিছুক্ষণ পরে ইন্দু এক থাপ্পড় মারল দীপাংশুর বাম গালে এবং সেখান থেকে উঠে পড়ল। এরকম করো না প্লিজ, আই এম এক্সট্রিমলি সরি। আমার সত্যিই অনেক বড় ভুল হয়ে গেছে। প্লিজ প্লিজ, আমি তোমার পায়ে পড়ছি, এরকম করো না। আমি সত্যিই তোমাকে ভালোবাসি। জানোয়ার ছেলে, শহর থেকে এসেছিলিস আমার বেস্ট ফ্রেন্ডের ভাই, সেই জন্য তোর সাথে মিষ্টি মিষ্টি কথা বলছিলাম। আর তুই কি না, তোর কি না এত সাহস, তুই আমাকে কিস করলি? দূর হয়ে যা, দূর হয়ে যা, আমায় তোর মুখ আর দেখাবি না, একা বাড়ি চলে যা এখান থেকে, যা। এই বলে স্কুটি নিয়ে বেরিয়ে গেল ইন্দু। দীপাংশু গঙ্গার পাড়ে বসে বাচ্চাদের মতো কাঁদতে থাকলো এবং কিছুক্ষণ পর রাস্তার লোকেদের জিজ্ঞেস করে কোনো মতে বাড়িতে ফিরে এলো। কিরে, কেমন ভুললি? কি খাওয়ালি ইন্দুকে? আর ইন্দু এলো না কেন? দীপাংশু কোনো উত্তর দিল না, চুপচাপ খাটে গিয়ে শুয়ে পড়ল। হ্যাঁ রে সোনালি, কি হলো বলতো ছেলেটার? আজকে কেমন যেন চুপ মেরে আছে। কই, অন্যদিন তো ঠিকঠাকই থাকে। তুই দেখ তো একবার ইন্দুকে ফোন করে। সোনালি অনেকবার ইন্দুকে ফোন করলো, কিন্তু ইন্দু ফোনটা ধরল না। রাত্রে খাওয়ার সময় দীপাংশু খেতে আসতে চাইছিল না। দিদি জোর করে খেতে ডাকলো। তখন দীপাংশু মাসিকে বলল যে কাল সকালে সে ট্রেন ধরে কলকাতা চলে যাবে। কেন রে বাবা, শরীর টরীর ঠিক আছে তো? আমাদের থেকে কি কিছু ভুল হয়েছে? তোর থাকতে খুব অসুবিধে হচ্ছে না রে বাবা? গরম হচ্ছে? না, সেরকম কিছু না। আসলে এইচএসে কি নিয়ে পড়বো সেই সব নিয়ে একটু ঘাটাঘাটি করতে হবে, তো তাই বাড়ি চলে যাব। তবে সোনালি বুঝতে পেরেছে যে ইন্দু আর দীপাংশুর মধ্যে কিছু একটা হয়েছে। সেই জন্য ভাইকে আর ঘাটালো না। ভাইয়ের মাথায় হাত বুলিয়ে ভাইকে ঘুম পাড়িয়ে দিল সে। পরদিন সকালে যেরকম প্ল্যান ছিল, দীপাংশু স্নান করলো, মাসির হাতে বানানো লুচি, তরকারি, মিষ্টি খেয়ে বেরিয়ে পড়ল স্টেশনের উদ্দেশ্যে। সোনালি অনেক করে স্টেশনে যাবে বলে জেদ করল, কিন্তু শরীরটাও ঠিক ছিল না, আর দীপাংশুও রাজি ছিল না। তাই সে একাই বেরিয়ে পড়ল স্টেশনের উদ্দেশ্যে। স্টেশনের দিকে আস্তে আস্তে টোটোয় বসে ইন্দুর মেসেজগুলো দেখতে থাকে সে, এবং মেসেজ করবে কিনা ভাবতে থাকে। স্টেশনে নেমে লাইন পার হবে, ঠিক সেই সময় দেখল 2 নম্বর প্ল্যাটফর্মে
দাঁড়িয়ে রয়েছে ইন্দু, পরনে সাদা সালোয়ার আর কাঁধে ওড়না। দীপাংশুর বুক ধরফর করতে থাকে। কি বলবে ইন্দু? ইন্দু কি ওকে সকলের সামনে মারবে, নাকি সকলের সামনে অপমান করবে? ওর মাসি মেশোর মান থাকবে তো? ওর দিদির মান থাকবে তো? সে পালাবে বলে ভাবতে থাকে, কিন্তু ইন্দুও ওকে ফলো করে ওর সমান্তরালভাবে হাঁটতে থাকে। কোথাও পালাতে হবে না, চুপচাপ এদিকে আয়। 2 নম্বর প্ল্যাটফর্ম থেকে ইন্দু বলে উঠল। উল্টো দিকে দীপাংশু ভয়ে ভয়ে তাকালো তার দিকে। আমি কিছু করব না, ভুল হয়ে গেছে। ইন্দু দীপাংশুর দিকে বড় বড় চোখ করে তাকাতেই, যাচ্ছি, ওয়েট করো। দীপাংশু যখন ইন্দুর কাছে এলো, তখন তার ড্রেস দেখে একটা কথা মনে পড়ল তার। সেই পুরনো গন্ধ, সেই চেনা মহিলা যে টোটোয় তার পাশে বসেছিল। আচ্ছা, তুমি কি মাসির বাড়ি যাওয়ার দিন টোটোতে আমার পাশে বসেছিলে? ইন্দু প্রথমে গম্ভীর হয়ে তাকিয়ে থাকে এবং তারপরে হেসে জবাব দেয়, এই তো শার্লক হোমসের বুদ্ধি খুলেছে। আমি সেদিন তোর পাশে বসেছিলাম, আর সেই গন্ধই তোর নাকে এই কদিন ঘুরে বেড়ালো, আর তুই ধরতেই পারলি না। ইস, খুব মিস করবো রে তোকে। সাবধানে যাস। এই বলে জড়িয়ে ধরল দীপাংশুকে। দীপাংশু হতবাক। কি হলো? তাকে মারলও না, বকলও না, অপমানও করল না, সোজা জড়িয়ে ধরল। এও কি সম্ভব? দীপাংশু ভয়েতে কেঁদেই ফেলেছিল। কাঁদতে কাঁদতে বলল, দিদিকে কিছু বলো না প্লিজ, আমি সত্যি সত্যিই তোমাকে খুব ভালোবাসি। তুমি আমার সাথে কলকাতায় যাবে প্লিজ। না রে, তোর সামনে এখন এইচএস, আমাকেও ভালো একটা জব করতে হবে, মা বাবার দায়িত্ব নিতে হবে, তোর দিদির ধুমধাম করে বিয়ে দিতে হবে। তুই যা, আমি যেভাবে যেমন ভাবে তোর সাথে কথা বলি ঠিক সেইভাবেই সব সময় তোর পাশে থাকবো। আর হ্যাঁ, আমাদের এই গ্রামে কিন্তু মাঝে মাঝে আসিস। যখন আসবি আমরা তখন সময় কাটাবো, কেমন? আচ্ছা, ঠিক আছে। মেসেজের রিপ্লাই দেবে তো? রাগ করবে না বলো? ব্যস্ত থাকলে দেব না, ফ্রি হয়ে গেলে দেব। আর তোকেও কিন্তু কথা দিতে হবে, হাই স্কুলে গিয়ে খুব ভালো করে মন দিয়ে পড়াশুনো করবি। আর হ্যাঁ, রেজাল্ট বেরোলে এখানে কিন্তু আসতে হবে মিষ্টি নিয়ে। আসবো। বলছি, একটা জিনিস চাইবো, দেবে? কি জিনিস বল? এই কদিন তো তুই আমার কাছ থেকে কিছুই চাসনি, বল কি চাই? তোমার ওই রুমালটা দেবে? আমার কাছে স্মৃতি হিসেবে রেখে দেব। যখনই তোমার কথা মনে পড়বে এই রুমালটা দেখব আর গন্ধ শুঁকবো। ডান গালটা ফাঁকা আছে, আরেকটা চড় খাবি? আচ্ছা, সরি। এমন সময় প্ল্যাটফর্মে ট্রেন ঢুকলো দীপাংশুর। সে পিঠে ব্যাগ নিয়ে উঠে পড়ে ট্রেনে এবং জানলার ধারে সিটে এসে বসল। তারপর জানলা দিয়ে ইন্দুর দিকে হাত বাড়িয়ে বলল, মিস ইউ ইন্দু। পাগল ছেলে, বাড়ি গিয়ে মেসেজ করিস কিন্তু, অপেক্ষায় থাকবো। ট্রেন ছেড়ে দিল, কিন্তু মন খারাপ থেকে গেল দীপাংশুর। একটু পরে ব্যাগ খুলে জল খেতে যাবে, দেখে কি একটা সাদা মতো জিনিস জলের বোতলের পাশে রাখা আছে। তুলে দেখে ইন্দুর রুমালটা। সেটা দেখে সে যেন চাঁদ পেয়ে গেল। ইন্দু যে কখন রুমালটা ব্যাগে গুঁজে দিয়েছে সে বুঝতেও পারেনি। দীপাংশু খুব খুশি মনে বাড়ির দিকে ফিরল, আর ইন্দু খুশি মনে রওনা দিল তার নিজের বাড়ির দিকে। এতক্ষণ শুনছিলেন অচেনা বসন্ত। গল্প রচনা, সম্পাদনা ও পরিচালনায় সুমন পাল, পোস্টার ডিজাইন অর্ণব দাস, বিশেষ সহযোগিতা শুভজ্যোতি দত্ত। গল্পের সূত্রধর ও কথক হিসেবে আমি সুশোভম রক্ষিত। দীপাংশুর চরিত্রে শুভদীপ দত্ত, ইন্দুর চরিত্রে অঙ্কিতা সামন্ত, সোনালীর চরিত্রে প্রীতিকণা করবেরা, দীপাংশুর মাসির চরিত্রে মধুমিতা সামন্ত,
দীপাংশু ও ইন্দুর মায়ের চরিত্রে মৌমিতা চক্রবর্তী মুখার্জি, ট্রেন যাত্রী ও ফল বিক্রেতার চরিত্রে রাহুল দাস। তাহলে কেমন লাগলো আমাদের এই গল্প অবশ্যই কমেন্টে জানাবেন। আমাদের প্রচেষ্টা যদি ভালো লেগে থাকে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন এবং সকলের সাথে আমাদের এই কাজটি শেয়ার করুন। থার্ড আই আর্ট অ্যান্ড এন্টারটেনমেন্ট একটি ইন্ডিপেন্ডেন্ট প্রোডাকশন হাউস। আমাদের সঙ্গে যুক্ত হতে ইচ্ছুক থাকলে আমাদের সাথে যোগাযোগ করুন। ধন্যবাদ।